দুর্নীতির অভিযোগে দেশ ত্যাগের সময় আটক হলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পালানোর সময় তাকে আটক করা হয়। দুর্নীতির অভিযোগে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যম জানায় দুর্নীতির অভিযোগ আনা হয়। ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের যোগসাজশেই মব হয়েছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রে। শুধু তাই নয়, মব করে এমন একজনকে ন্যাক্কারজনকভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হয়, যিনি ছিলেন প্রতিষ্ঠানটির একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি। সেই সাথে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু ডাক্তার নাজিমউদ্দিন আহমেদকে তারা চরম লজ্জাজনকভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষমতার অপব্যবহার করে এবং বহিরাগতদের মাধ্যমে মব সৃষ্টি করে প্রতিষ্ঠানটি নিজের কবজায় নিয়েছেন। 2024 সালের 24 আগস্ট দুপুর 12টা থেকে বিকেল 4টা নিজের প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য কেন্দ্রে মব সন্ত্রাস করে জোরপূর্বক বের করে দেওয়া হয় মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ এবং পরিচালক ডাক্তার মাহবুব জুবায়েরকে। জোরপূর্বক শুধু বের করে দিয়েই ক্ষান্ত থাকেনি মব সৃষ্টিকারীরা। সাদা কাগজে স্বাক্ষর রেখে হেনস্থা করা হয় জাতির এই সূর্য সন্তানকে, যে আঘাতের নেপথ্যের কারিগর ছিলেন বিগত ইউনূস সরকারের খোদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যে কিনা 24-এর গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় বসেই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি, লুটপাট এবং দখলদারিত্ব শুরু করে, যার ধারাবাহিকতায় সে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং ডাক্তার নাজিমউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রেও তার দখলদারিত্বের থাবা বসায় এবং এই রেজওয়ানা হাসানের পরোক্ষ মদদে সেই গণস্বাস্থ্য কেন্দ্রে মব তৈরি করে সেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার নাজিমউদ্দিন চৌধুরীকে অত্যন্ত লজ্জাজনকভাবে সেই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয় এবং পাশাপাশি সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রেজওয়ানা হাসানের দখলদারিত্বের মধ্যে, তার আয়ত্তের মধ্যে নেওয়া হয়। যেই কারণে এবার গণস্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্ব করায় এবার অন্তর্বর্তী সরকারের এই সাবেক পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান সে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার গণস্বাস্থ্য কেন্দ্র দখল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব করে যে এবার হাতে নাতে ধরা পড়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার নাজিমউদ্দিন চৌধুরীর উপর কি নির্যাতন চালানো হয় এবং কিভাবে এই গণস্বাস্থ্য কেন্দ্রকে সম্পূর্ণ তার দখলদারিত্বে নেওয়া হয়, তার এই অপকর্মের চিত্র প্রথমে কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2024 সালের 24 আগস্ট দুপুর 12টা থেকে বিকেল 4টা নিজের প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য কেন্দ্রে মব সন্ত্রাস করে জোরপূর্বক বের করে দেওয়া হয় মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ এবং পরিচালক ডাক্তার মাহবুব জুবায়েরকে। জোরপূর্বক শুধু বের করে দিয়েই ক্ষান্ত থাকেনি মব সৃষ্টিকারীরা। নীতিমালা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে অব্যাহতি দেওয়ার নিয়ম নেই। সেই নিয়ম নীতির তোয়াক্কা না করেই সাদা কাগজে স্বাক্ষর রেখে হেনস্থা করা হয় জাতির এই সূর্য সন্তানকে, যে আঘাতের নেপথ্যের কারিগর ছিলেন বিগত ইউনূস সরকারের খোদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তার টেলিফোনের এক নির্দেশেই হামলে পড়ে মব সন্ত্রাসীরা। তার শাস্তি আমি দাবি করছি। শুধু হামলা, মব সন্ত্রাস করেই থেমে থাকেনি সাবেক উপদেষ্টা রিজওয়ানা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হকও গণস্বাস্থ্য কেন্দ্রের বেশ কিছু সংখ্যক কর্মকর্তাদের নির্দেশ দেন মামলা ঠুকে দেওয়ার। যেমন কথা তেমন কাজ। হাসপাতালটির সহকারী পরিচালক আব্দুর রহমান
বাদী হয়ে ২৪ সালের ২২ ডিসেম্বর ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ সহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক মানুষের বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মারামারির মামলা দায়ের করে। উল্লেখিত সময়ের বেশ কিছু ভিডিও ক্লিপ আসে কালের কণ্ঠের হাতে। দেখা যায় এ মামলার প্রধান আসামি ডাক্তার নাজিম উদ্দিন আহমেদকে নিজ কর্মস্থলে মব করেন ৫০ থেকে ৬০ জন। এবার যেতে চাই সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কার্যালয়ে। হাসপাতালটির সামনে রয়েছে ডাক্তারদের নামের তালিকা, তবে সবার নাম থাকলেও সেখানে জায়গা হয়নি অন্যতম প্রতিষ্ঠাতা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদের। আমরা এবার কথা বলতে চাই কথিত ট্রাস্টি ও পরিচালক সন্ধ্যা রানীর সাথে, তবে তাকে পাওয়া গেল না তার নিজ কক্ষে। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী ডাক্তার নাজিম উদ্দিন আহমেদকে প্রতিষ্ঠাতা মানলেও তার কোনো স্মৃতি অবশিষ্ট রাখেনি অবৈধভাবে দায়িত্ব নেওয়া পরিচালক ও ট্রাস্টির সদস্যরা। আমি যদি বললেন ইন্ডিয়া থাকাকালীন সেটা গ্রুপটা সেখানে ডাক্তার মোবিন, ডাক্তার কামরুজ্জামান, ডাক্তার নাজিম, এরকম অনেকে প্রতিষ্ঠাতা হিসাবে উনি এসে ওনাদের সঙ্গে তো অনেক ডাক্তার কাশেম চৌধুরী, ডাক্তার কামাল, আজাদ এগুলা। এবার যেতে চাই ইতিহাসের খোঁজে। হাসপাতাল ও কলেজের লাইব্রেরিতে অনেক খোঁজাখুঁজির পরেও ডাক্তার নাজিম উদ্দিন আহমেদের অবদানের কথা সম্বলিত কোনো পুস্তক পাওয়া গেল না। তবে প্রতিষ্ঠানটির প্রিন্টিং প্রেসে পাওয়া গেল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠার আসল তথ্য। হাসান সাহেব আছে, সন্ধ্যা রায় আছে, ডাক্তার ইয়ে আছে, মঞ্জুর কাদের আছে। ডাক্তার নাজিম উদ্দিন বলতে যে মুক্তিযোদ্ধা, উনি অন ট্রাস্টে নেই, এখন নাই, কিন্তু উনি তো শুরু থেকে ছিল না? ছিল ওনার, উনি এখন নেই। কি কারণে? বিভিন্ন কারণ আছে, স্যারের মারা যাওয়ার পর থেকে। নিজে মবের শিকার হয়েও বয়সের শেষ বিকেলে এসে উল্টো মামলার আসামি হতে হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে, যার মূল কারিগর ছিলেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে আইনের শাসনের, সে বিষয়টি ফুটে উঠেছে জাতীয় সংসদেও। তারই ধারাবাহিকতায় ন্যায় বিচার পাওয়ার আশা করছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। স্বপদে বহাল থেকে মানুষের সেবায় জীবনের শেষ সময়টুকু কাটাতে চান দেশের এই সূর্য সন্তান। সাভারের ঐতিহাসিক গণস্বাস্থ্য কেন্দ্র দখল করতে শুধু পেশি শক্তি নয়, আশ্রয় নেওয়া হয়েছে নজিরবিহীন জালিয়াতির। ১৯৭২ সালের মূল ট্রাস্টি দলিল অনুযায়ী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ ৬ জন ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বর্তমানে তাদের মধ্যে একমাত্র জীবিত ও সক্রিয় প্রতিষ্ঠাতা ট্রাস্টি হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ। কিন্তু জানা গেছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ একটি গোষ্ঠী ১৮৮২ সালের ট্রাস্টি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভুয়া দলিল তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি পকেটস্থ করেছে। আর এই তথ্য উঠে এসেছে কালের কণ্ঠের বিশেষ অনুসন্ধানে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি আশুলিয়া সাব রেজিস্ট্রি কার্যালয়ে একটি জাল দলিল তৈরি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন না প্রতিষ্ঠাতাদের কেউ, এমনকি তাদের জানানো হয়নি এই বিষয়ে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ ৭ জনকে নতুন ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ট্রাস্টি বোর্ডের বাকিরা ছিলেন আলফাতুন্নেসা, আবুল কাশেম চৌধুরী, সন্ধ্যা রায়, মঞ্জুর কাদির আহমেদ, শিরিন পারভিন ও আব্দুল কাদের আজাদ। আইন অনুযায়ী প্রতিষ্ঠাতাদের অনুপস্থিতি বা সম্মতি ছাড়া এভাবে ট্রাস্টি বোর্ড গঠন সম্পূর্ণ অবৈধ। মূলত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর এই সুযোগটি নেয় একটি স্বার্থান্বেষী মহল। আর জালিয়াতি সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন ডাক্তার জাফরুল্লাহর স্ত্রী শিরিন পারভিন হক ও সৈয়দা রিজওয়ানা হাসান। ডাক্তার নাজিম উদ্দিনের ভাষ্যমতে তিনি প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম রোধে অডিট শুরু করার পর থেকেই এই চক্রটি তার উপর ক্ষুব্ধ হয়। এর আগেও ২০২৩ সালের আগস্টে সাবেক পরিচালক ডাক্তার গিয়াসউদ্দিন আহমেদকে মব তৈরি করে প্রতিষ্ঠান ও দেশ ছাড়তে
বাধ্য করা হয়েছিল। আর জালিয়াতির এই ছক চূড়ান্ত রূপ পায় 2024 সালের 24 আগস্ট। সেদিন বহিরাগতদের দিয়ে মব সৃষ্টি করে ডাক্তার নাজিমুদ্দিনকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়। বর্তমানে জাল দলিলের মাধ্যমে গঠিত এই অবৈধ বোর্ডই গণস্বাস্থ্য কেন্দ্রের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ হাতে গড়া প্রতিষ্ঠান থেকে চক্রান্ত করে বিতাড়িত করার এই ঘটনাকে বড় ধরনের প্রাতিষ্ঠানিক অপরাধ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি শুধু আইনেরই লঙ্ঘন নয়, বরং যেই লক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছিল তারও অসম্মান বলছেন সকলে। গণস্বাস্থ্য কেন্দ্রের নাম বললেই সবার আগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর চেহারা ভেসে ওঠে আমাদের চোখে। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে ছিলেন একাধিক নিবেদিত প্রাণ চিকিৎসক। 1972 সালের নিবন্ধিত দলিল বিশ্লেষণ করলে দেখা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন মোট 6 জন। তারা হলেন ডাক্তার MA মবিন, ডাক্তার ATM জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান, ডাক্তার কাজী কামরুজ্জামান, ডাক্তার বরকত আলী চৌধুরী এবং ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ। প্রতিষ্ঠাতাদের মধ্যে বর্তমানে ডাক্তার নাজিমুদ্দিন আহমেদই একমাত্র জীবিত সদস্য যিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং ট্রাস্টি বোর্ডে সক্রিয় ছিলেন। বাকিদের বড় অংশই বিদেশে বা মৃত। দুঃখের বিষয় হলো একাধিক প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সক্রিয় ছিল বড়সড় ষড়যন্ত্র। এমনকি ডাক্তার জাফরুল্লাহ ছাড়া মুছে ফেলা হয়েছে বাকিদের তথ্য। ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ প্রচার বিমুখ হলেও মুক্তিযুদ্ধের ইতিহাসে তার ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। 1971 সালে আগরতলায় 2 নম্বর সেক্টরে যোগ দিয়ে তিনি সোনামুড়ায় আহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম অস্থায়ী হাসপাতাল গড়ে তোলেন। শাহাদুজ্জামান ও খায়রুল ইসলামের গবেষণা এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল অনুযায়ী বাংলাদেশ ফিল্ড হাসপাতালের প্রাথমিক পর্যায়ে ডাক্তার আখতার আহমেদ ও ক্যাপ্টেন তিতারা বেগমের সঙ্গে ডাক্তার নাজিমুদ্দিন সক্রিয়ভাবে কাজ শুরু করেন। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই সরকারে পরিবেশ ও বন উপদেষ্টা হয়েছিল এই সৈয়দা রেজওয়ানা হাসান, যে কিনা সর্বশেষ একেবারে নির্বাচন হয়ে যাওয়ার পরেই তার যে মুখোশ সেটা সে নিজেই উন্মোচন করেছিল। সে বলেছিল যে কোনোভাবেই ইসলামিক দল তারা কোনোভাবে যেন বাংলাদেশের মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য তারা কাজ করেছে। মানে এক কথায় তারা নির্বাচনে পক্ষপাতিত্ব করেছে এবং নির্বাচনে পক্ষপাতিত্ব করে বৈদেশিক যেই এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য তারা ইসলামিক দলগুলোকে তারা মেইন স্ট্রিমে আসতে দেয়নি এবং নির্বাচিত হতেও দেয়নি। এবং এই রেজওয়ানা হাসান সে ক্ষমতায় বসার পরে গণস্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সে দুর্নীতি করেছে, লুটপাট করেছে এবং দখলদারিত্ব করেছে, যার ধারাবাহিকতায় কিন্তু এই ডাক্তার নাজিমুদ্দিন চৌধুরী যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তো যিনি সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তো এই গণস্বাস্থ্য কেন্দ্রের যে কয়জন প্রতিষ্ঠাতা তার মধ্যে একমাত্র ব্যক্তি যিনি বেঁচে আছেন এবং দেশে আছেন এবং এই প্রতিষ্ঠানের হাল ধরেছিলেন তিনি হচ্ছেন এই নাজিমুদ্দিন চৌধুরী। অথচ তার সাথে এই অপব্যবহার করে তার প্রতিষ্ঠানে গিয়ে এই রেজওয়ানা হাসান সে উস্কানি দিয়ে মব তৈরি করে এরপরে সেই প্রতিষ্ঠান থেকে নাজিমুদ্দিন চৌধুরী এবং তার সহযোগী যারা তাদেরকে প্রথমে সেই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে। এরপরে সেই গণস্বাস্থ্য কেন্দ্রকে এই রেজওয়ানা হাসান সে তার নিজের দখলদারিত্বের মধ্যে তার নিজের আয়ত্তে সে প্রতিষ্ঠানকে নিয়ে নিয়েছে। সুতরাং এই বিষয়গুলো ক্ষমতায় থাকা অবস্থায় কেউ ভয়ে বা কেউ তখন মুখ না খুললেও এখন কিন্তু এই বিষয়ে নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং যারা এই অপকর্মের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা এখন কিন্তু প্রতিবাদ করা শুরু করেছে। যেই কারণে এখন এই রেজওয়ানা হাসান সহ
এই অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টারা অপকর্ম, দুর্নীতি, লুটপাট করেছে সেগুলো এখন প্রমাণসহ সব কিছু বেরিয়ে আসছে। এ কারণে এদেশের গণমানুষের দাবি হচ্ছে যে এই রেজওয়ানা হাসান সহ যারা এরকম এই 24-এর গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর দুর্নীতি করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, তাদেরকে অবশ্যই এখন বিচারের মুখোমুখি করার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আপনি এই বিষয়ে কি মনে করেন সে বিষয়টা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।